দর্শক আসসালামু আলাইকুম। দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। প্রথমটি হচ্ছে শেখ হাসিনাকে অবরুদ্ধ করে রেখেছে ভারতে। এক কথায় বলতে গেলে শেখ হাসিনাকে সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যাকে ভারত সবথেকে কাছের বন্ধু বলে মনে করত, তাকেই গৃহবন্দী করে রেখেছে ভারতে। এমন একটি তথ্যই কিন্তু আমরা আমাদের হাতে এসছে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, দেখুন শুরু থেকেই আমি বলে এসছিলাম যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটি কি হতে চলেছে এটিকে মানে এই সম্পর্কটিকে ভারতের ঠিক করতে হবে যে আমরা আসলে বাংলাদেশের সঙ্গে কি সম্পর্ক রাখবো। ভূ রাজনৈতিক দিক থেকে ভারত যতটা না গুরুত্বপূর্ণ, বাংলাদেশ ভারতের থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। ভূ-রাজনৈতিক দিক থেকে আপনি যদি চিন্তা করেন, এই দিকটায় হচ্ছে বঙ্গোপসাগর আছে এবং ওই দিকটায় হচ্ছে উত্তর-পূর্ব অঞ্চলগুলো রয়েছে। সেভেন সিস্টার্স এর কথা বলছি আমরা। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং তার উপর দিকটা থেকে ভারত মানে বাংলাদেশের উপর দিকে কিন্তু নেপালের সাথে কিন্তু চীন রয়েছে এবং এই দিক থেকে ডিসটেন্স চিন্তা করলে কিন্তু বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। দিল্লি যতক্ষণে উত্তর-পূর্ব অঞ্চলে পৌঁছবে, ঠিক ততক্ষণে কিন্তু চীন উত্তর-পূর্ব অঞ্চলে পৌঁছে যেতে পারে। কিংবা বাংলাদেশ কিন্তু উত্তর-পূর্ব অঞ্চলে পৌঁছে যেতে পারে। কারণ এই ভূ-রাজনীতিকে নিয়েই কিন্তু এতদিন বাংলাদেশকে যেইভাবে পেরেছে ভারত সেভাবেই শোষণ করে আসছে। এটি কিন্তু আমরা গত ১৬ বছর দেখে আসছি। আমি এক করে আলোচনা করছি। ১ম যেই আলোচনাটি আমি করতে যাচ্ছি সেটি হচ্ছে গৃহবন্দির যেই ব্যাপারটি। ভারতের একটি পত্রিকা নর্থ ইস্ট নিউজ তারা কিন্তু একটি নিবন্ধন ছেপেছে গত ৭ সেপ্টেম্বর। সেই নিবন্ধনটি আমি পড়েছিলাম এবং সেই নিবন্ধনটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি সোর্সের মাধ্যমে কনফার্ম করা হয়েছে শেখ হাসিনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে ভারতে এবং এটি করা হয়েছে ঠিক পরপরই যখন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদীর কথা হয়েছে ওভার দি টেলিফোন। কথা বলার পরপরই কিন্তু তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাকে এমনভাবে গৃহবন্দী করা হয়েছে যে সে বাহিরে যেতে পারবে না, সে কোনো কিছু কেনাকাটা করতে পারবে না এবং সে কারো সাথে কোনো প্রকার কমিউনিকেশন করতে পারবে না, যোগাযোগ করতে পারবে না এবং লক্ষ্য করে দেখুন কিছুদিন আগেই পিটিআইকে কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান একটি ইন্টারভিউতে একটি কথা বলেছে। সেটি হচ্ছে শেখ হাসিনা মাস্ট রিমেন সাইলেন্ট। মানে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেছেন উনি। শেখ হাসিনা যদি চুপ না থাকে তবে কিন্তু আপনার বাংলাদেশে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে এবং অন্তর্বর্তী সরকার প্রধান কিন্তু একটি কথা স্পষ্ট বলেছেন যে শেখ হাসিনা যে কথোপকথন করছে বা যেভাবে যোগাযোগ করছে বাংলাদেশের মানুষের সাথে বা তার দলের নেতাকর্মীদের সাথে সেটি কিন্তু খুব ভালো নজরে নিচ্ছে না বাংলাদেশের জনগণ। কারণ আমরা হয়তোবা ভুলে যেতাম। এই কথা কিন্তু প্রফেসর ইউনূস বলছিলেন যে, আমরা হয়তোবা ভুলে যেতাম। কিন্তু শেখ হাসিনা আবার আমাদেরকে রিমাইন্ড করায় দিচ্ছে যে, আ জুলাই, অগাস্টে কি পরিমাণ গণহত্যা উনি চালিয়েছেন এই দেশে এবং কোন প্রেক্ষাপটে উনি দেশ ত্যাগ করেছেন। বাংলাদেশে এমন নজির খুব কম রয়েছে। আপনি যদি একটু চিন্তা করে দেখেন এরশাদ, আ যাকে স্বৈরশাসক বলা হয়। এই এরশাদের আমলে এরশাদকে যখন ক্ষমতাচ্যুত করা হয়েছে, এরশাদকে কিন্তু প্রপোজাল দেওয়া হয়েছিল, অফার দেওয়া হয়েছিল তাকে দেশ ছেড়ে বিদেশে চলে যাবার। কিন্তু এরশাদ জেলকে বরণ করে নিয়েছিল এবং উনি জেলে গেছেন। ঠিক তার পরপরই কিন্তু দেশের জনগণ বুঝতে পেরেছে যে দূরদর্শী চিন্তাভাবনা। ঠিক পরপর আপনি যদি আবার আসেন খালেদা জিয়ার কথা। খালেদা জিয়াকে যখন জেলে পাঠানো হলো ঠিক তার আগ মুহূর্তে কিন্তু খালেদা জিয়া কিন্তু লন্ডনে ছিলেন এবং উনাকে কিন্তু তখনও প্রপোজাল দেয়া হয়েছিল যে আপনি লন্ডনে থেকে যান, আপনি বাংলাদেশে যাবেন না। যদি আপনি বাংলাদেশে যান তবে আপনাকে কিন্তু আপনার কিন্তু জেল হতে পারে। কিন্তু খালেদা জিয়া কিন্তু একটি কথাই বলেছিলেন যে, আমি জেলে গেলে জেলে যাব। কোনো সমস্যা নেই। কিন্তু আমি দেশেই যাব। আমার জেলকে আমি ভয় করি না। এবং দেখুন আজকে খালেদা জিয়া কোথায়? এবং আ এরশাদ কোথায় ছিল? এরশাদ যখন জেলকে বেছে নিয়েছিলেন ঠিক তার পরবর্তী যে নির্বাচনে কিন্তু এরশাদ ৩৫ টি আসনে জয় পেয়েছিল এরশাদের জাতীয় পার্টি। এবং তখনই কিন্তু বাংলাদেশের একটা আ রাজনৈতিক অঙ্গনে কিন্তু জাতীয় পার্টি একটা
ফ্যাক্ট হয়ে উঠেছে এবং তখন থেকে নিয়ে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে নিয়ে কিন্তু একটি মানে খেলা চলছে বাংলাদেশে মোটামুটি। আর তবে যাই হোক এই যে শেখ হাসিনা গৃহবন্দী রয়েছেন এবং এই প্রেক্ষিতে শেখ হাসিনার অনেক যারা নেতাকর্মীরা আছেন, তৃণমূলের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু একটি কথাই বলছেন যে দেশ ছেড়ে উনি এভাবে পালিয়ে যাবেন এটি আমরা যেমন ভাবিনি। এখন উনি যে পরিস্থিতিতে পড়েছেন এটি ওনার কৃতকর্মের সাজা। এবং তৃণমূলের নেতাকর্মীরা এটিই বলছেন যে আমরা অনেকেই চিন্তা ভাবনা করছি যে রাজনীতি আমরা ছেড়ে দেব। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে অনেক যেটি আমরা বলেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে এটি ভারতকে বিবেচনা করতে হবে। এবং এক্সাক্টলি এই একটি এই পুরো বিষয়টি কিন্তু আমি বেশ অনেক আগে থেকে বলে এসছিলাম এবং সেই বিষয়টি কিন্তু আপনার শ্রীলঙ্কা গার্ডিয়ানে কিন্তু একটি নিবন্ধন ছাপা হয়েছে এবং সেই নিবন্ধনটির নাম হচ্ছে ইন্ডিয়া গ্রিপ অন বাংলাদেশ ইজ স্লিপিং নো লঙ্গার আপন ইন রিজিওনাল পলিটিক্স। এই হেডলাইনে কিন্তু একটি নিবন্ধন ছাপা হয়েছে এবং নিবন্ধনটি লিখেছেন সেন্টার ফর অল্টারনেটিভ বাংলাদেশ নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অলসো হি ইজ আ ভিজিটিং প্রফেসর অ্যাট আ ইউনিভার্সিটি ইন মালয়েশিয়া। দেখুন দর্শক, ওনার এই নিবন্ধনটি আমি পড়েছি এবং সেই নিবন্ধনটির মধ্যে কিন্তু খুব স্পষ্ট করে উনি যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে প্রথমত বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, শেখ হাসিনার সময় যে সম্পর্ক গড়ে উঠেছে, ঠিক সেই সময়ে কিন্তু ভারত বাংলাদেশকে খুব মজার ছলেই নিয়েছে বলা যেতে পারে। তার প্রধান কারণ হচ্ছে শেখ হাসিনার সাথে বিজেপি এবং কংগ্রেসের সম্পর্ক কিন্তু বোথ সাইড খুবই ভালো এবং দ্বিতীয় দিক যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশকে খুব স্বাভাবিকভাবে নিয়ে ফেলেছিল ভারত। কিন্তু এখন সেই সমীকরণ পাল্টে গেছে এবং ভারতকে এখন চিন্তা করতে হবে যে বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক হবে। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভারতের সাথে তার অন্যান্য মিত্রদের যে সম্পর্ক, অন্যান্য নেইবারিং কান্ট্রিজ গুলোর যে সম্পর্ক সেটিও কিন্তু মোটামুটি তলানিতে গিয়ে ঠেকেছে এবং ওই সকল দেশগুলোতে কিন্তু চীনের খুব ভালো একটি প্রভাব রয়েছে। আপনারা যদি লক্ষ্য করে দেখেন বাংলাদেশে কিন্তু চীনের তেমন একটি প্রভাব ছিল না গত ১৬ বছরে। কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপস এই সব দেশগুলোতে কিন্তু একটা চীনের একটি প্রভাব রয়েছে। এবং শেষ পর্যন্ত আপনি যদি দেখেন যে মায়ানমারেও কিন্তু চীনের একটি বিশাল প্রভাব রয়েছে এবং এই গত ৫ আগস্টের পর থেকে কিন্তু চীনের একটা তৎপরতা শুরু হয়েছে বাংলাদেশে এবং চীন কিন্তু আস্তে, আস্তে বাংলাদেশে ঠিক তার নিজের সেই জায়গাটি আ করবার চেষ্টা করছে। এবং আরো একটি ব্যাপার যদি আপনারা খেয়াল করে দেখেন গত ২-৩ দিন ধরে কিন্তু খুব একটি কথা আ চাউর হয়েছে মিডিয়াতে এবং আমরাও সংবাদটি দেখেছি যে অরুণাচল প্রদেশের ৬০ কিলোমিটার দখল করে নিয়েছে চীন। সংবাদটি সত্য কি মিথ্যা সেই বিষয়টি নিয়ে আলোচনার অনেক আ আ স্পেস রয়েছে। যদিও আমি সংবাদটি পড়েছি, দেখেছি কিন্তু সংবাদটি এখনো ঠিক সেভাবে কিন্তু জমে ওঠেনি। এবং আমার কাছে মানে এখন পর্যন্ত বিষয়টি একটু ধোঁয়াশার মতো লাগছে। কিন্তু সামনে আরেকটু অবজার্ভ করা হবে এবং দেখা যাক ভারতের তরফ থেকে কি বলা হয় এবং আ চীনের তরফ থেকে কি বলা হয়। তো এই যে বিশেষজ্ঞরা যে কথাগুলো বলছেন এবং বিশেষজ্ঞদের মধ্যে দি গার্ডিয়ানে হান্না লাইস পিটারসন কিন্তু তার একটি নিবন্ধনে আ দাবি করেছেন, তিনিও দাবি করেছেন যে আ আ বাংলাদেশের উপরে কিন্তু ভারতের যে প্রভাব রয়েছে সেটি আস্তে, আস্তে কমা শুরু করেছে। এবং এই প্রভাব কমার কারণে বর্তমানে শেখ হাসিনা যে ভারতে রয়েছে গৃহবন্দী হয়ে, সেটির উপরে কি প্রভাব পড়বে এবং ভবিষ্যতে অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের কি সম্পর্ক হবে এবং ভারতের সাথে বাংলাদেশের কি সম্পর্ক হবে? এই যে আপকামিং একটি আমেরিকাতে একটি আ দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে সাইড লাইনে যে মোদি এবং ডক্টর ইউনূসের সাথে, সেটি কি হবে কি হবে না সেটির বিষয়েও কিন্তু খুব জল্পনা কল্পনা রয়েছে এবং আপকামিং দিনগুলোতে আ বাংলাদেশ আ
কি স্টেপ নিবে এবং ভারত কি স্টেপ নিবে সেটি কিন্তু ডিপেন্ড করছে ভারতের ব্যবহারের উপরে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ভারত কিন্তু তার ব্যবহার দেখানো শুরু করে দিয়েছে। দেখুন ফেলানী হত্যার পর তো অনেক হত্যা হয়েছে এবং তার এই কিছুদিন আগে স্বর্ণা হত্যার পরে কিন্তু পরপরই কিন্তু আবার আরেকটি মাইনরিটিস আরেকজন হিন্দু সম্প্রদায়ের আরেকটি ১৪ বছর ১৬ বছরের একটি বাচ্চাকে কিন্তু আবার হত্যা করা হয়েছে বর্ডারে। এখন এই যে আমার ইন্ডিয়ান বন্ধু সহ যারা আ ভারতে রয়েছেন তাদের কাছে বিষয়টি হচ্ছে তারা হচ্ছে ক্রিমিনাল। ইস ইট সো? ১৬ বছরের একটা বাচ্চা ক্রিমিনাল হতে পারে? ১৪ বছরের একটা বাচ্চা ক্রিমিনাল হতে পারে? এখন প্রশ্ন আমি ছুড়ে দিচ্ছি। ভারত যখন বলেছে যে ভারতে আমরা মাইনরিটিসদেরকে আশ্রয় দেব, ঠিক সেই ভরসায় কিন্তু বাংলাদেশের হিন্দু কমিউনিটি থেকে সম্প্রদায় থেকে কিন্তু তারা ভারতে শান্তির উদ্দেশ্যেই যেতে চেয়েছিল। তারা কোনো অঘটন ঘটানোর জন্য যেতে চায়নি। যদিও সো কল্ড বাংলাদেশে একটি আ মিথ রয়েছে ভারতে এবং ভারতীয় গণমাধ্যমগুলো সেটি খুব ভালো করেই প্রচার করেছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করা হচ্ছে। বিষয়টি মোটেও সত্য নয়। পুরোটাই ফেক। কিছু জায়গায় ঘটনা ঘটেছে যেটি ভারতেও হরহামেশাই কিন্তু হচ্ছে, হয়। ঠিক সেটি বাংলাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং তার জন্য ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার কিন্তু বিষয়টি হিন্দু সম্প্রদায়ের সাথে বসে কিন্তু এটি মিটমাট করেছেন এবং আমরা ইতিমধ্যে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদেরকে দেখেছি যে তারা কিন্তু বার্তা পৌঁছে দিয়েছে যে না ভারতের প্রোপাগান্ডা এটি এবং আমরা বাংলাদেশে যথেষ্ট ভালো রয়েছি, যথেষ্ট শান্তিতে আছি এবং যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা এবং এটি হিন্দু-মুসলিম একটা দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনা। এটি বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশে এসছে। তো এখন বিষয়টি হচ্ছে ভারত যদি এইভাবে বর্ডার কিলিং এর দিকে যায়, তবে কয়েকটি জায়গায় কিন্তু এফেক্ট পড়তে পারে। সেটি হচ্ছে ভূ-রাজনৈতিক দিক থেকে এফেক্ট পড়তে পারে। শেখ হাসিনা ওখানে গৃহবন্দী আছে সেটির মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের উপরে একটি এফেক্ট পড়তে পারে। বাংলাদেশ যদি একটু ১৯ থেকে ২০ হয়ে যায়, তবে ভারতের জন্য তার উত্তর-পূর্ব অঞ্চলের সাথে যোগাযোগের জায়গাটিতে কিন্তু একটি সমস্যা হতে পারে এবং আমরা দেখেছি মণিপুরে কি হচ্ছে, মণিপুরে কি ঘটনা ঘটছে এটি নিয়ে আমরা আগামী অন্য কোনো এপিসোডে আমরা কথা বলবো। তবে আপাতত যে বিষয়টি আমরা বলছি, আমার কাছে সর্বাধিক বিবেচনায় এটিই মনে হচ্ছে যে হ্যাঁ, ভারতের প্রভাব বাংলাদেশে কিছুটা কমেছে। কিছুটা নয়, ভালোই কমেছে। আশা করছি আপনাদের মন্তব্য এই বিষয়ে আমি পেয়ে যাব। ধন্যবাদ।